বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নতুন বছরের শুরুতেই নতুন সরকার, নতুন সংসদ গঠিত হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। নতুন সরকার কেমন হলো, নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি, আগামী দিনের রাজনীতি অর্থনীতির গতি প্রকৃতি কী হতে পারে এবং সেই সঙ্গে হয়ে যাওয়া নির্বাচনটি, যে নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় আসতো, সেই নির্বাচনটিকে নিয়েও খানিকটা আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল, আর আমার ডান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অধ্যাপিকা অপু উকিল, শুরুতেই জানতে চাইব, যদিও আপনি দলের ভেতরকার মানুষ, তারপরও কেমন হলো মন্ত্রিসভা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন নতুন বছরে তাদের সকলের জন্য শুভকামনা। আসলে যে মন্ত্রী পরিষদ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি যাকে যেভাবে কাজে লাগিয়ে তার যে নির্বাচনী ইশতেহার সেটি যে বাস্তবায়ন করবেন, সেই বাস্তবায়ন করবার ক্ষেত্রে তিনি যাকে যেখানে রাখতে চেয়েছেন আমরা মনে করি সেটি তিনি যথোপযুক্তই করেছেন। এই বিশ্বাস তার প্রতি আমাদের সকলের আছে, বাংলাদেশের মানুষের আছে, আমাদের দলের নেতা কর্মী সহ সকলেরই আছে। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতেও যে ক্যাবিনেট ফর্ম হয়েছে 2008-এর 9, 2014-তে, সেখানে এই 10 বছরে মন্ত্রী পরিষদকে দিয়ে যে তিনি নির্বাচনী ইশতেহার, যেটি স্লোগান 2008-এ ছিল আমাদের, সেই স্লোগানকে দিন বদলের বাংলাদেশ গড়বার সামনে রেখে মন্ত্রী পরিষদ দিয়ে তিনি সেটি বাস্তবায়ন করাতে পেরেছেন। আবার 2014-তে সেটির ধারাবাহিকতা বজায় রাখবার জন্য তিনি যে ক্যাবিনেট করেছিলেন সেটি দিয়ে তিনি এগিয়ে নিয়েছেন। এবং এবার আমাদের যে স্লোগান বা নির্বাচনের ইশতেহার, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং পাশাপাশি 2024-এ বাংলাদেশকে উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করা, তো এই কাজগুলো করবার জন্য এই ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে দিয়ে অবশ্যই তিনি সে কাজগুলো করাতে পারবেন। এবং এখানে দক্ষ, যোগ্য, ডাইনামিক লিডারশিপ রয়েছে, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আছেন, অনেক বছর অনেক বারের দীর্ঘ দিনের জনপ্রতিনিধি যারা বারবার নির্বাচিত হয়েছেন এরকম আছেন, ইয়াং জেনারেশন আছেন, শিক্ষিত সুশিক্ষিত আছেন, উচ্চশিক্ষিত আছেন। তো কাজেই সব মিলিয়ে আমাদের মনে হয় এই ক্যাবিনেট অনেক সুন্দর একটি ক্যাবিনেট হয়েছে। এটি দিয়ে আমরা আমাদের যে প্রত্যাশা বাংলাদেশের জনগণের, সেটি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই করতে পারবেন। কিন্তু পুরনো সেট থেকে একটা বড় অংশ বাদ পড়লেন এবং অনেক অনেক নতুন মুখ এই মন্ত্রিসভায়। যদিও আগে মন্ত্রিত্ব করেছেন এরকম কয়েকজন ফেরত এসছেন, কিন্তু সংখ্যাটা খুবই কম। এবং বলা হয়ে থাকে যে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম, যদিও মুক্তিযুদ্ধ করেছেন এরকম বেশ কয়েকজন আছেন এখানে মন্ত্রী, কিন্তু যারা সেই অর্থে একেবারে মুক্তিযুদ্ধের সামনের সারির মানুষ সকলেই বাদ পড়েছেন। এবং শুধু দলের না, মিত্রদের মধ্য থেকেও কেউ আসলে মন্ত্রিসভায় এবার নেই। যারা বাদ পড়েছেন বিভিন্ন কারণে, হয়তো তারা দায়িত্ব পালন করেছেন, এখন নেত্রী তাদেরকে দিয়ে আর দায়িত্ব পালন করাতে চাচ্ছেন না, অন্য কোনো হয়তো আরো বড় দায়িত্ব দিবেন, অন্য কোনো কাজে হয়তো তাদেরকে, তাদের যে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা লাগাবেন। মানে গতবারের যে পার্লামেন্ট হলো আমাদের 2014-তে, সেখানে ক্যাবিনেট থেকে যারা বাদ পড়েছিলেন, মিনিস্টার থেকে যারা বাদ করে পড়েছিলেন, নেত্রী কিন্তু তাদেরকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করেছিলেন। কারণ ওই অভিজ্ঞতাটা দিয়ে তারা আবার ক্যাবিনেটটাকে আরেকটু গতিশীল করবার জন্য, কার্যকর করবার জন্য ভূমিকা পালন করতে পেরেছিলেন। সেই দিকগুলো আছে। অন্যান্য দলীয় দেশের বিভিন্ন কাজের জন্য তাদেরকে, এটা নেত্রীর একেবারেই নিজেরই চিন্তা ভাবনা, কারণ তার যে দর্শন, তার যে কৌশল, রাজনৈতিক কৌশল দেশকে এগিয়ে নেবার, সেক্ষেত্রে তার প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি তার নলেজে রেখে তাদেরকে তিনি সেট করেন যে এখানে একে দিলে এটি ভালো হবে, সেই ধারাবাহিকতা হয়তো করেছেন। এবং এক্ষেত্রে দেখবেন যে যাদেরকে বাদ দিয়েছে তারা কিন্তু তাদের দিক থেকে কোনো তো অভিযোগ আসেনি, বরং তারা বলেছেন যে নেত্রী যেটি করেছেন সেটি খুব ভালোই করেছেন। আমাদের জননেতা তোফায়েল ভাই, তিনি বিবিসির সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি বললেন, আমি শুনছিলাম,
যে জননেত্রী শেখ হাসিনা যেটি করেছেন তিনি ভালোর জন্যই করেছেন এবং দীর্ঘদিনের তিনি ছিলেন। ওনার স্ট্র্যাটেজি, ওনার নেতৃত্বটা প্রমাণিত যে উনি তো আসলে, এবং অনেকেই বলে থাকেন যে ধারণাটা, পারসেপশনটা যে ওনার একক নেতৃত্বেই আসলে সবকিছু হচ্ছে। সো উনি যেটা করেছেন ভালোই করেছেন সেই অর্থে, কারণ ওনার কৌশল, ওনার সবটাই, ওনার সিদ্ধান্ত এখন পর্যন্ত আওয়ামী লীগকে বা সরকারকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে। আর আপনি যেটি বিরোধী দলের অন্যান্য দলের যারা আমাদের শরিকরা যারা আছেন তাদেরকে তো মানে নেত্রী কখনই নমিনেশন থেকে শুরু করে তাদের ক্যাবিনেট অনেক কি দিয়েছে। এখন হয়তো তাদেরকে আবার অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারেন, দিতেও পারেন। এরকমও আবার একটা শোনা যাচ্ছে, যেহেতু জাতীয় পার্টি তো প্রধানমন্ত্রীর উপরে সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন, এখন জাতীয় পার্টি তারা হোসেন মোহাম্মদ এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন তারা বিরোধী দলে বসবেন, যদিও মহাজোটের হয়ে নির্বাচন করে সরকার গঠনের লক্ষ্যেই তারা নির্বাচন করেছেন, কিন্তু এখন তারা বাইরে যেতে বসবেন। বাকিরাও কি বাইরে বসার এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, যে যেহেতু এত একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা সংসদে আসবে না, সেক্ষেত্রে অন্যান্য দল আছে যারা তারা অপোজিশনে থেকে পার্লামেন্টকে আর একটু ভাইব্রেন্ট করা। না, এই প্রসঙ্গে আমি বলবো যে জাতীয় পার্টি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ গত পার্লামেন্টে থেকে তারা মিনিস্টার হয়েছিলেন তাদের পার্টি থেকে, এক্ষেত্রে বিভিন্ন সমালোচনা এসেছে। এই দিক থেকেই হয়তো তারা এবার বলেছেন যে আমরা অ্যাবসলিউটলি বিরোধী দলের রোলটা প্লে করতে চাই। আর অন্যান্য যারা আছেন শরিক তারা তো সে কথা বলেননি, কিংবা তাদেরকে ক্যাবিনেটে যে নেওয়া হয়নি এজন্য তাদের কোনো প্রতিক্রিয়াও তারা দেখাননি। সেক্ষেত্রে তারা হয়তো সিদ্ধান্ত তারা নিতেই পারেন, কিন্তু বিরোধী দল হিসেবে থাকবেন। এবং সেক্ষেত্রে পার্লামেন্টের আপনি যেটা বললেন, যে এখানে আমার একটু দ্বিমত আছে, কারণ জাতীয় পার্টির 22 জন সদস্য আছেন পার্লামেন্টে যারা বিরোধী দলের জন্য ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে আমাদের বিরোধী দলের ভূমিকাটা পার্লামেন্টে এই 2009 থেকে এ পর্যন্ত, মানে দুবার যে পার্লামেন্ট হলো, সেখানে কিন্তু বিরোধী দল 2009-এর পার্লামেন্টে, নবম পার্লামেন্টে বিএনপির 30 জন পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো 30 জন পার্লামেন্ট মেম্বার থেকে আমাদের পার্লামেন্টকে কার্যকর করবার জন্য কিন্তু কোনো ভূমিকা পালন করেননি। সে পার্লামেন্টে আমিও ছিলাম। সেখানে আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 5 দিন মাত্র পার্লামেন্টে এসেছিলেন, এবং অন্যান্য পার্লামেন্টের মেম্বাররা তারাও কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। ওই টেবিল ছুঁড়েছে, ল্যাপটপ ক্যামেরা ভেঙেছে, খাতাপত্র ছুঁড়ে স্পিকারকে অবমাননা করেছে, পার্লামেন্টের সদস্যদেরকে নানাবিধ অশালীন মন্তব্য করে টোরে পার্লামেন্টে যাওয়াই ছেড়ে দিয়েছে। এইরকম একটি কাজ করেছে তারা। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে জিডিপির প্রবৃদ্ধির হার মানে 2009 থেকে আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে শুরু করলো, তখন থেকে জিডিপির প্রবৃদ্ধি বাড়তে শুরু করেছিল। কিন্তু 2012 এবং 13-তে জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমে গিয়েছিল। এটি কিন্তু তখনকার বিরোধী দল বিএনপির কর্মকাণ্ডের কারণে। সেটি কি কর্মকাণ্ড ছিল? তারা এই 12-13-তে, বিশেষ করে 13-তে যে সহিংসতা, জ্বালাও পোড়াও, অবরোধের নাম করে, মানে নির্বাচনটাকে 2014 নির্বাচনটাকে ঠেকিয়ে দেবার জন্য যে নানাবিধ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, এই কারণে কিন্তু জাতীয় সম্পদের যে প্রবৃদ্ধি সেটি অনেক স্লো হয়ে গিয়েছে। সংসদে বিরোধী দল থাকলেই ভালো কিছু হবে এরকম মনে করবার কোনো কারণ নেই। না, এই যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বললাম যে থাকলে পরে যে কার্যকর হবে এমন না। তাছাড়া আমাদের 73-এর পার্লামেন্টের উদাহরণ আমরা টানতে পারি। সেখানে একজন, 70-এর পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্ত একজন ছিলেন, ওখানে থেকে তিনি 7 জন ছিলেন, কিন্তু একজন, মানে যিনি আর কি বক্তব্য বিবৃতি কিংবা কার্যকর ভূমিকা পালন একজন পার্লামেন্ট মেম্বার হলেও করা যায়, আমি সেটা বলছি। আবার অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে কিন্তু, কারণ এই প্রসঙ্গটা নিয়ে আসছে অনেকে, যে বিরোধী দল নেই তাহলে কি হবে, সেজন্য আমি একটু মানে এই ইতিহাসগুলো একটু টানলাম, যে বিরোধী দল থেকেও বাংলাদেশে কার্যকর ভূমিকা পালন। আমার মনে হয় যে মিস্টার ঢালি বলবার পরে এগুলো বলবার, আপনি যেগুলো যেখানে শুরু করেছেন সেগুলো বলবার সুযোগ পাবেন। মিস্টার আতাউর রহমান ঢালি, একটু আপনার কাছ থেকে শুনি। যদিও অনেক রকমের প্রশ্ন হয়তো আপনি তুলবেন, কিন্তু তারপরও আমি একটু সরকার যেটি গঠিত হলো, ক্যাবিনেট যেটি হলো, সেটি সম্পর্কে আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আওয়ামী লীগ নেত্রী অপু উকিল এবং আজকে চ্যানেল আইয়ের অগণিত
তৃতীয় মাত্রার অগণিত দর্শকদের প্রতি। প্রথমত, সরকার গঠিত হয় জনগণের দ্বারা, জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি সরকার গঠিত হয়। সেই দিক দিয়ে বর্তমান যে সরকার আজকে গঠিত হয়েছে, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। কারণ গত যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে সবাই জানেন, আমরাও জানি এই নির্বাচন কিভাবে হয়েছে, কি মেকানিজমে হয়েছে, কিভাবে। আমি মনে করি যে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটি বড় মকারি হয়েছে। এই যে প্রতারণা জনগণের সাথে, জনগণের ভোট নিয়ে, কোনো জনগণ ভোট দিতে 30 তারিখে ভোট, যেই ভোট 29 তারিখে হয়ে গেছে, বহু সিটে, পার্লামেন্ট সিটে দেখা গেছে যে যেই ক্যান্ডিডেটরা পপুলার আগে পার্লামেন্ট মেম্বার ছিল, কেউ 30টা সেন্টারে শূন্য ভোট পেয়েছে, কেউ 10 সেন্টারে শূন্য ভোট পেয়েছে। আবার খুলনায় দেখেছেন যে সাংবাদিক হেদায়েত হোসেন গ্রেপ্তার হলো একটা নিউজের কারণে। তো এগুলো দিয়ে সার্বিকভাবেই বলা চলে এই নির্বাচন, আমরা বিএনপি এবং ঐক্যফ্রন্ট, যেহেতু এই নির্বাচনে জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেনি, ইচ্ছা থাকা সত্ত্বেও, সেই জন্য আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলেই আমরা মনে করি না সত্যিকার অর্থে একটি প্রতিনিধিত্বশীল সরকার। তবুও আমাদের বলতে হয়, আজকে একটা প্রশ্ন যেটা আমাদের নেত্রী বলেছেন, আমি জানতে চাই যে 300 সাংসদ যারা ছিলেন তাদের আয়ুষ্কাল 29শে জানুয়ারি পর্যন্ত তাদের সংসদের মেয়াদ ছিল, সেটার অবস্থান কি? না, সেটার তো একটা ব্যাখ্যা এসছে যে নতুন সংসদ শপথ নেওয়ার পরে আর তাদের থাকে না। যেমন নতুন এই মন্ত্রিসভা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, কিন্তু এটা কিন্তু আমাদের সংবিধানে এই ব্যাখ্যাটা এভাবে দেওয়া নাই। কাজেই এই একটা দেওয়া আছে, হ্যাঁ, মানে কিভাবে দেওয়া আছে? দেওয়া আছে এই সংসদ শেষ হলে নির্বাচন হবে। তো এই সংসদ কিন্তু এখনো শেষ হয়নি। সংসদ 29-তে শেষ করতে হলে প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হবে যে সংসদ এখানেই শেষ। না, এরকম দেওয়া নেই। তো সেটা আমি যতদূর জানি বললাম। আর বিরোধী দল সম্পর্কে উনি বলেছেন যে হ্যাঁ, বিরোধী দল ট্র্যাডিশনালি শোনা যায় যে 10%, এটা ট্র্যাডিশন, এটা কনভেনশন, এটা কোনো সাংবিধানিক নিয়ম না। সাধারণত মানা হয় যে 10% না হইলে, যেটা ভারতে আছে, ভারতের লোকসভায় গত 3 না, কিন্তু বাংলাদেশও তো বোধহয় রুলস অফ প্রসিডিউর অনুযায়ী, আমি জানি না, এরকমই অধ্যাপিকা উপকূল বলতে পারবেন যে কতজন হলে একটা সংসদে বিরোধী দল হয়। এরকম কিছু নাই। বা 10 জন হলে একটা গ্রুপ হয়, আমরা জানতাম যে না। 30 জন হলে। যেমন ওই যে সুরঞ্জিত সেনের কথা বলছিলেন, তখন বঙ্গবন্ধু বলছিল তুই আমার একা বিরোধী দল। না, বিরোধী দলের যে মর্যাদা, ওই সময় ওই প্রশ্নটা আসছিল। ওই প্রশ্নে আসার পরে তখন ওইটাকে পাশ কাটানোর জন্য বলেছিলেন তুই একাই আমার বিরোধী দল। কিন্তু ওই প্রশ্নটা তখনই আসছিলেন এই সাংবিধানিক প্রশ্ন, এবং যেই সাংবিধানিক প্রশ্নের কারণে আজকে ভারতের লোকসভায় 3 টার্মে বিরোধী দল নেই। এটার কংগ্রেস তো ওই আসন পায়নি ওই সংখ্যক, যে কারণে 10% পায়নি মর্যাদাটা পায়। এবং তারা কিন্তু এটা দিয়েই চলছে, যেহেতু তাদের দেশের একটা কনভেনশনাল আছে। ঠিক আমাদের দেশেও এটাই হওয়া উচিত। যেহেতু আমরা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টকে ফলো করি, তাহলে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টকে ফলো করলে 10% অবশ্যই থাকা উচিত। সেই হিসাবে আমি অবশ্য এখানে কিছুই আসা যায় না জাতীয় পার্টি বিরোধী দলে থাকলো না সরকারি দলে থাকলো, কারণ যেই দল বলে আমরা বিরোধী দলে থাকবো না সরকারে থাকবো, প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন,
তাহলে তাদের নিয়ে তো আলোচনা চলে না। তাদের নিয়ে কোনো আলোচনা চলে না, কারণ ওইটা না সরকারি দল না বিরোধী দল, এটা কোনোটাই না। আসলে বর্তমান যে মন্ত্রী পরিষদ বা সংসদ গঠিত হয়েছে, এটা নিরঙ্কুশ একটি দলের ইচ্ছা অনুযায়ী হয়েছে। আর এই মন্ত্রী পরিষদে কে অভিজ্ঞ কে এখানে আপনি জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন দেখছেন না? নো। তো জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন না থাকলে জনগণের যে প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ, অসন্তোষ, তারও তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে বলে ইউ মনে হয় নেভার না। নো। আন্দোলন প্রতিবাদ যেই মুহূর্তেই হয় সেদিনই শুরু হয়। আইয়ুব খানের মার্শাল ল ফিট পেটে আসছে, জনগণ মেনে নেয় নাই, কিন্তু বিস্ফোরিত হইতে তো 10 বছর লাগছে। ঠিক স্পেনের আপনার ফ্রাঙ্কোরটাও দেখেন, আপনার ফ্রান্সে লুই ফিফথের এগেনস্টে দেখেন, তারা আসছে ঠিক একইভাবে একই রকম কিন্তু শাসন চালাইছিল লুই ফিফথ, ভাতিজা, নেপোলিয়নের ভাইয়ের ছেলে। তারও গেছে 15 বছর 16 বছর পরে। ঠিক আমরা মোগল সাম্রাজ্যও না, কিন্তু দেখেছি। সেটি তো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার দলের কেউ বলছেন না যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো। তো তারা টানা 10 থাকতেই 15 পারে, আরো হয়তো এটা থাকতেই পারে। 20-25 বছর এখন থাকতে পারে, এখন কিন্তু তারা তার দাবি করছেন না যে আমরা দেশে দেশে এই ফ্রাঙ্কোরা, আফ্রিকাতে আমরা দেখেছি ইদি আমিনকে দেখেছি, এরকম ফ্রাঙ্কোরা আপনার ইরাকে দেখেছি, গাদ্দাফিকে দেখেছি। এরা এইরকম জনগণের ম্যান্ডেট নেয় না, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আজকে আমাদের এই যে রাষ্ট্র জনগণকে সেবা দেওয়ার কথা, সেই রাষ্ট্রযন্ত্রকেই আজকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। সেই রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে জনগণের ভোটাধিকারকে, যেটা গণতন্ত্রের অন্যতম একটা অনুষঙ্গ, যেটা আওয়ামী লীগ দীর্ঘ 24 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গণতন্ত্রের জন্য বারবার পাকিস্তানের কারাগারে গিয়েছেন। আর সেই আওয়ামী লীগ আজকে স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাকে ধুলায় লুণ্ঠিত করেছে। স্বাধীনতার চেতনাই ছিল গণতন্ত্র, মুক্তি, সাম্য, সামাজিক মর্যাদা, সেই সব কিছু তারা শুরু করেছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট থেকে। অনেকে ওনারা বলে 75 সালের কথা, আমি বলতে চাই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যেটাতে মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে, সেটাই প্রথম স্বাধীনতার চেতনা বিরোধী একটি অ্যামেন্ডমেন্ট আওয়ামী লীগ ছিল। দ্বিতীয় মৌলিক অধিকার হরণ, আর্টিকেল 142, সেখানে কিভাবে হরণ করা হলো? ওইটা হরণ করা হয়েছে এইভাবে যে সরকার চাইলে এটার সাথে সাংঘর্ষপূর্ণ হইল এটা কোনো প্রযোজ্য হবে না। থার্ড আপনি আসেন ফোর্থ অ্যামেন্ডমেন্টে শুধু যে একদলীয় শাসন এসছে তা নয়, যেটা সংবিধানের মূল কথা, জনগণ মালিক, এই মালিকানা, অর্থাৎ যে স্থানীয় প্রশাসনের যে নির্বাচন, যার মধ্য দিয়ে জনগণকে ক্ষমতায়ন করা হয়, সেই ফোর্থ অ্যামেন্ডমেন্টের ভিতরে মৌলিকভাবে এটাকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন চালু করা হয়, যেটাও ছিল স্বাধীনতার মৌলিক চেতনা বিরোধী। এদেশে স্বাধীনতার যে চেতনার বিষয়টি আওয়ামী লীগই প্রথম ধ্বংস করা শুরু করেছে। অধ্যাপিকা উপুকে উনি কি বলতেছিলেন, উনি আর মন্ত্রিসভা পর্যন্ত যাননি না, কোত্থেকে কোথায় চলে গেলেন। তো আসলে বলবার কিছু নাই, যে টকশোতে বসেছেন উনি, ওনার মানে মত ব্যাখ্যা করার ক্ষেত্রে এই কথাগুলো বলতে তার হচ্ছে আর কি। যেমন বলছিলেন যে ইলেকশনটা নিয়ে কোশ্চেন নানা ধরনের, তো ইলেকশনটা নিয়ে যে আপনারা বিভিন্ন ধরনের কথা বলছেন, নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগগুলো দিয়ে আসছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বলেই তো দিয়ে আসছে, তাই না? সেই অভিযোগগুলো খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এখন আপনি যে কথাগুলো বলছেন, সিট আপনারা কম পেয়েছেন, নিরঙ্কুশ আমরা পেয়েছি, আপনারা মনে ব্যথা পেয়েছেন, কি জনগণের সম্পৃক্ততা নাই, মানে বিএনপির সম্পৃক্ততা নাই, বলছেন 29 তারিখে ভোট হয়ে গেছে। হ্যাঁ, 29 তারিখে এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু দেশদ্রোহিতার শামিল। কারণ একটি নির্বাচন যখন হয়ে যায়, তখন আমি টকশোতে বসেই তথ্য প্রমাণ ছাড়া সেই নির্বাচনটাকে নিয়ে যখন কথা বলি,
আমার বিরুদ্ধে কিন্তু কেউ রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারে যে তুমি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো প্রমাণ ছাড়া বলতে পারো না। অবশ্যই সেটা আপনার ডকুমেন্টে এখানে উত্থাপন করা দরকার যে এই অভিযোগটা ছিল 29 তারিখে এইভাবে ভোট হয়ে গেছে। সেটি যেহেতু বলতে পারছেন না, কাজেই আপনি একজন সিনিয়র নেতা, ওভাবে না বলাই ভালো। আমি যদি আপনাকে বলি যে 2008 সালে বিএনপি পেয়েছিল 30টি সিট, রাইট, আর আওয়ামী লীগ পেয়েছিল 230টি সিট 2008 সালে। যে নির্বাচনটা নিয়ে তো আপনাদের কোনো কোশ্চেন ছিল না, যে নির্বাচনটা 111 গভর্নমেন্টের পরে। আমরা বলেছি সেনা সমর্থিত নির্বাচন ছিল। আচ্ছা, নির্বাচনটা এরকম আপনারা এখন যেটি বলছেন যে 29 তারিখে হয়ে গেছে, তখন তো সেটি বলেন নাই, মেনে নিয়েছেন বিরোধী দল হিসেবে পার্লামেন্টে সমর্থিত বললে আবার সেনাবাহিনী তো নির্বাচনে সবসময় আপনারা দাবি করেন সেনাবাহিনী থাকতে হবে। সেটাই এবারও দাবি করেছিল তো সেনাবাহিনী ওই ওনাদেরকে ভোটের মানে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে নাই বলে এখন আবার সেনাবাহিনীর প্রতি ওনারা নাখোশ, যদিও আগে এটা করেছিল। আমি বলতে চাচ্ছি এই যে 30টা সিট বিএনপি পেয়েছিল 2008 সালে, 2008-এ মানে 9-এর যে নির্বাচনে 30টা সিট পেল। 30টা সিট পেল 2009 থেকে 18 পর্যন্ত। এই 10 বছরে বিএনপি কি এমন কোনো কর্মকাণ্ড করেছে যার জন্য আপনারা দাবি করতে পারেন যে জনগণ আপনাদের এই 30টা সিটের জায়গায় আরেকটু এগিয়ে 50টি করে দিবে, যে সেটি আপনারা পাননি? বরং 30টি থেকে এই 2018-তে 7টি সিটে নেমে যে এসেছে তার কারণগুলো আমি কয়েকটি কারণ আপনাকে বলি। আপনাদের ভোট কমেছে এই কারণে। প্রথম যেটি কমেছে সেটি হচ্ছে যে আপনারা নির্বাচনটি বিএনপি করবে কিনা সেটি তাদের কোনো সিদ্ধান্তই ছিল না। আমি একটি নির্বাচনী মাঠে ছিলাম, আমি দেখেছি যে 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখে যখন নির্বাচনের জন্য এর আগে মনোনয়ন দেবার ক্ষেত্রে আপনারা 2-3জন করে দিয়ে দিয়েছেন নমিনেশন দেওয়ার পরে, ওনারা মাঠে থেকে কেউ নির্বাচনে নামেন নাই। 9 তারিখে যখন একজনকে দেওয়া হলো তখন আরও যে 2জনকে দিয়েছে তারা তার সাথে বিরোধিতা শুরু করলো, সংঘর্ষ শুরু করলো এবং প্রার্থী নিজে মাঠে নাই, ঢাকায় এসে বসে আছে। কোনো জায়গার প্রার্থী নির্বাচনে যে প্রচারণটা, সেই প্রচারণটা করতে তারা মাঠে নামেন নাই। কেন মাঠে নামেন নাই? কারণ তাদের মধ্যে এই জিনিসটি কাজ করেছে যাতে বিএনপি লাস্ট মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবে না, যে কারণে কোনো প্রচারণা পোস্টার কোনো কিছুর মধ্যে নাই। তারপরে কি করেছেন, আরেকটি যেটি ভরাডুবির কারণ, এই সিটগুলো কমে গেল 30টি সিট থেকে, সেটি হচ্ছে ডক্টর কামালকে হায়ার করে নিয়ে আসছেন। যেই ডক্টর কামাল তিনি নিজেই একজন ব্যর্থ মানুষ, জনগণ দ্বারা নিগৃহীত, তাকে নিয়ে আসলো বিএনপির ঐক্য ফ্রন্টের নেতা বানিয়ে দিলেন। এবং উনি এই মানে কি ডক্টর কামালকে আনার পরে মানে মৃত মায়ের গর্ভে সন্তান প্রসবের মতো ঘটনা ঘটে গেল বিএনপির। এখন ওই ডক্টর কামাল হোসেন উনি কি বলছেন, উনি দেখেন, আমি তখন নির্বাচনের মাঠে আমি দেখছি টেলিভিশনে দেখাচ্ছে, পত্রিকা দেখা, উনি এক এক সময় এক এক কথা বলছেন। কি বললেন, এই ঐক্য ফ্রন্ট থেকে বলছেন 29 তারিখে এই মাঠ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মাঠ ছাড়া করবে। তারপর কি বলা হলো, 2 তারিখে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবেন। তারপরে কি বলা হলো, আওয়ামী লীগ 19টি সিটও পাবে না এই নির্বাচনে, তারা নির্বাচনে বিএনপি জয়ী হবে, মানে অসংলগ্ন কথাবার্তাগুলো মাঠে ছেড়ে দিলেন। তারপরে যেগুলো করা হলো, বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ফেললো, যেটি ধরা পড়েছে। নির্বাচনের আগে কি করা হলো, মানে নমিনেশন বাণিজ্য, যেটা নেতা কর্মীদেরকে, বিএনপির নেতা কর্মীদেরকে আহত করেছে, আপনাদের অফিস টফিস ভাঙচুর করেছে, নেতাকে লাঞ্ছিত করেছে, এবং সেটি পুরাটাই একেবারে লন্ডন থেকে এই কাজগুলো করা হয়েছে। মাঠে আমি এলাকার মাঠে গিয়ে দেখেছি যে নেতা আছে 3জনের মধ্যে একজন হলো তারেক রহমানের অনুসারী, তার কথায় উঠে বসে ওই আরেকজন নেতাকে সহ্য করতে পারে না, সেই নেতা আবার মির্জা ফখরুলের অনুসারী। এটি কিন্তু মানে টকশোর খাতিরে বলছেন, আপনি নিজেই জানেন। তখন কি হচ্ছে, 2জন নেতার মধ্যে দ্বন্দ্ব আপনাদের প্রত্যেকটি এলাকায়। অথচ আওয়ামী লীগের কি ছিল, সকল নেতা কর্মীদের মধ্যে একটি ঐক্যের মহামিলন তৈরি হয়েছিল। আর জামাতের, আপনি একটু আগেই মহান মুক্তিযুদ্ধের কথা বললেন, জামাতের প্রার্থীদেরকে ধানের শীষের প্রতীক দিয়ে দিল। এই যে কাজগুলো করা হলো, তারপরে আওয়ামী লীগের যে ভোটগুলো, আপনাদের সিটগুলো কমে গেল, আওয়ামী লীগের যে কর্মকাণ্ডগুলো 10 বছরে, সেগুলো কি অস্বীকার করবার মতো? আওয়ামী লীগ এমন কাজ করেছে যে কাজের জন্য জনপ্রিয়তা বেড়েছে। 5,30,00,000 নতুন ভোটার, মানে তরুণ ভোটার, এবং 2.5 কোটি সেখানে নতুন ভোটার, তারা সকলে দেখেছে যে বিএনপি জামাত তাদের বয়সটাই ওই রকম ছিল, যে এই 10 থেকে 18 পর্যন্ত তারা কিভাবে জ্বালাও পোড়াও
অত্যাচার নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, পেট্রোল বোমার সংস্কৃতি, এগুলো তরুণরা দেখেছে, দেখে তারা একেবারে, এবং ইতিহাসটা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধুর ভূমিকা, এইগুলো তারা জেনেছে, যে আগে জানতে দেওয়া হয়নি আগের প্রজন্মকে, যে কারণে তারা সকলের ভোট এই নৌকায় এসেছে। নারী ভোট 50% নারী ভোট, বেশি অনেক জায়গায়। সেই নারী ভোটাররা যেহেতু জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রগতি, নারীদেরকে মানব সম্পদে পরিণত করবার বিভিন্ন ধরনের প্রক্রিয়া, তার মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলবার জন্য বিভিন্ন প্রজেক্ট, যে কারণে নারী ভোটাররা সকলে মিলে দেখেছেন যে নির্বাচনের দিন লাইন ধরে ধরে নারীরা ভোট দিয়েছে। তো এই নারী ভোটগুলো আওয়ামী লীগে এসেছে। তো সিট তো আপনাদের এই 7টা যে থেকেছে, এটাই তো অনেক, কিভাবে থাকবে সিট? এমনি তো ভোটের পার্সেন্টেজ, ভোটও তো খুবই 3% 4% নেমে এসেছে ভোট। না, ভোটের পার্সেন্টেজ কি মানে এই বিএনপির, হ্যাঁ ভোটের পার্সেন্টেজ, তার বললাম যে বিএনপি আরেকটি জিনিস একটা ধারণা ছিল যে তাদের ভোট 30 to 40% ছিল, অন এন্ড এভারেজ ছিল, কিন্তু সেই ভোটগুলো তারা রক্ষা করতে পারেনি। কারণ দেখবেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর কাছে বিএনপির নেতাকর্মীরা তারা কি করছে, তারা জয়েন করবার একটি হিড়িক পড়ে গেছে বিভিন্ন জায়গায়। যেমন আমাদের এলাকা কেন্দুয়াটপাড়া, সেখানে বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি ওয়ার্ডে তারা জয়েন করবে। একটি সেন্টারে মিটিং করতে গেছি, সেখানে তারা চলে আসছে, ফুলের মালা পরায় তারা জয়েন করবে। আমরা কাউকে জয়েন করাইনি, একজনকে জয়েন করাইনি, কিন্তু অনেক জায়গায় তারা আওয়ামী লীগের সঙ্গে জয়েন হয়েছে এবং সম্পৃক্ত হয়ে ভোট দিয়েছে আওয়ামী লীগকে। বিএনপির নেতাকর্মীরা কেন দিয়েছে? তারা মানে নেতা ছাড়া কিন্তু নেতৃত্ব এবং নির্বাচন কখনই হয় না। তারা খুঁজেই পায়নি তাদের নেতাকে। বিএনপির অনেক নেতাকর্মী আছে, আমাকে বলেছেন যে আমরা নির্বাচনের পরে কে আমাদের প্রধানমন্ত্রী হবেন সেটা আমরা জানি না। আমরা ডক্টর কামালকে তার নেতৃত্বে আমরা থাকতে চাই না, তার চেয়ে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করতে চাই, আমাদেরকে নিয়ে নেন। আমরা অবশ্য তাদের বলেছি ভোটের পরে আমরা সেটা দেখব। কিন্তু এই রকম অবস্থাটা যে হয়েছিল, বিএনপির নেতা কর্মীরা দলে দলে আওয়ামী লীগের পতাকা তলে আসতে চেয়েছে এবং নৌকায় ভোট দিয়েছে, যে কারণে এই যে পার্সেন্টেজটা কমে গেছে। এটি আমি একেবারে মাঠে থেকে যেটা আমি অনুধাবন করেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, সেইখান থেকে আমি এই জিনিসগুলো বলছি। এবং আরেকটি বিষয় যেটি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি, সেইটা এই সমুদ্র বিজয় থেকে শুরু করে আকাশ বিজয় এবং উন্নয়নের যে মহাসড়কে নিয়ে যাওয়ার অভিযাত্রা, সেই জিনিসগুলো কি এদেশের জনগণ ফিল করবে না? একজন নেত্রী তিনি 10 বছরের দেশকে কোথায় নিয়ে গেছেন, সেখান থেকে কি নৌকায় ভোট আসবে না? 30টি সিট থেকে কমে 60টি সিটে এসেছে। এটা কি অস্বাভাবিক? কখনই অস্বাভাবিক না। আপনি বলতে পারবেন এই 10 বছরে বিএনপি এমন একটিও কর্মকাণ্ড করেছে যে কারণে ভোট বেড়ে যাওয়ার জন্য বা জনগণ ভোট দেওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকবে? শুধু সকলে মিলে আপনারা মনে করেন যে আওয়ামী এন্টি ভোট, যেটা দিয়ে বিএনপি মনে করে বিএনপির ভোট, সে বিএনপি তো কোনো দর্শন নাই যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণ বসে থাকে। আওয়ামী লীগের একটি এন্টি গোষ্ঠী আছে, তারা বিএনপিকে ভোট দেয়। সেই গোষ্ঠীটা বুঝেছে, রিয়েলাইজ করেছে যে না, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো আছে, তারা চলে এসছে। তা এখন আর বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে, এখন আপনাদের ওইটা যেটা আপনারা চিন্তা করেন যে আমাদের একটা নীরব ভোটার আছে, নীরব গোষ্ঠী আছে, কখনোই ভোটাররা নীরব থেকে কাউকে ভোট দেয় না। তাদের জন্য, জনগণের জন্য কিছু করতে হয়। জনগণের জন্য এই যে একটা ইশতেহার করেছে, নির্বাচনী ইশতেহার, ভোট কমার তারও কারণ, সে নির্বাচনী ইশতেহার একটা মিথ্যা নির্বাচনী ইশতেহার দেয়, বাস্তবসম্মত কোনো নির্বাচনী ইশতেহার না। বাস্তবসম্মত নির্বাচনী ইশতেহার না দিলে জনগণ কি কারণে ভোট দিবে? ওই ইশতেহারটা ফলো করে তো নির্বাচনী ইশতেহার ভোট দেয়। কোন ভোটের মাঠে বিএনপির নেতা কখনোই একটা প্রচার চালিয়ে বলেনি, কিংবা আপনি বলতে পারেন আমাদের প্রার্থীকে নামতে দেওয়া হয়নি, তা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো একটা প্রচারণা করা যেত, সেটিও কি করেছে বিএনপি? করেনি। সেটি তো কেউ বাধা দিতে পারতো না, কারণ নানা ধরনের তো ভোটকে ঠেকিয়ে দেওয়ার জন্য নানা ধরনের অপপ্রচার করেছে। কিন্তু জনগণের ভোট আদায়ের জন্য একটি প্রচারণা তো বিএনপি করেনি। এর কারণ হচ্ছে, আমি শেষ করছি, যে বিএনপির যেটি কারণ ছিল, যে তারেক রহমানের নির্দেশনা ছিল, রণকৌশল ছিল এবার নির্বাচনকে ঘিরে, যে তারা নির্বাচন বয়কট করবে না, কিন্তু নির্বাচনের ভোট সেন্টারে যাবে। ভোট সেন্টারে গিয়ে ছদ্মবেশেই হোক, বিএনপির মাধ্যমেই হোক, গিয়ে তারা নাশকতা করবে, ভোট সেন্টারে ব্যালট বাক্স ছিনতাই করবে এবং ওখানে নাশকতা করবে। ভোট পাওয়া তাদের বিষয় ছিল না, তারা চেষ্টা করেছিল নাশকতা করে আন্তর্জাতিক লবিস্ট সংস্থা যেটিকে ধরে বিএনপি ক্ষমতায় যেতে চায় বারবার, তাদেরকে দেখাতে চেয়েছিল যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, এখানে ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে এবং আমরা ভোট দিতে পারিনি, এই ধরনের কিছু দেখাতে শো করতে চেয়েছিল। তো আমরা ধন্যবাদ জানাই
আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা সজাগ থেকেছেন এবং সঙ্গে সঙ্গে জাল টাকা দিতে গিয়েছে, ধরা পড়ে গেছে, ব্যালট বাক্স ছাপিয়ে ব্যালট পেপার ছাপিয়েছে, ধরা পড়ে গেছে, নাশকতা করতে পারে নাই ভোট সেন্টারে গিয়ে। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা একেবারে ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, সারা রাত ধরে ভোট কেন্দ্র পাহারা দিয়েছে। এই যে 29 তারিখের কথা আপনি বললেন, আমরা জানি যে 29 তারিখ রাতে ওই ভোট সেন্টারে পুড়িয়ে দেওয়ার জন্য, ব্যালট বাক্স নিয়ে যাওয়ার জন্য, ছিনতাই করার জন্য চক্রান্ত ছিল, নির্দেশনা ছিল বিএনপির, কিন্তু সেটি যেন করতে না পারে সেটির জন্য নেতাকর্মীরা সজাগ ছিল, এই কারণে সেটি সমর্থন হয়। তার মানে কি এই দাঁড়াচ্ছে যে বিএনপি এখন একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং কিছু যৌক্তিক প্রশ্ন তো তিনি তুলেছেন, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণাটা যেভাবে থাকা দরকার ছিল যখন আপনি অন্য কিছু করতে পারছেন, সেটিও সেই অর্থে খুব একটা দেখা যায়নি, না কেন্দ্রীয়ভাবে না স্থানীয়ভাবে। কারণ স্থানীয়ভাবে হলেও বোঝা যেত, বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা তো অন্তত বুঝতে পারতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বিএনপির সামাজিক যোগাযোগ সেলের দুইজনকেই, একজন রিটায়ার্ড স্কোয়াড্রন লিডার, একজন রিটায়ার্ড মেজর, যারা এই বিএনপির এই সেলের দায়িত্বে ছিলেন, তাদেরকে ইলেকশনের পূর্বেই গ্রেপ্তার করা হয়। এক, যে 54টি ওয়েবসাইট বন্ধ করা হয়, এর ভিতরে বিএনপির ওয়েবসাইটটাও বন্ধ ছিল, যার কারণে বিএনপি তাদের যে এই প্রচার করে ম্যানিফেস্টো, সেদিন তারা ওয়েবসাইটে এটা দিতে পারেনি। না পারার কারণ যে 74টা পোর্টাল তারা বন্ধ করেছিল, সেখানে বিএনপির ওয়েবসাইটটাও ছিল। তো কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তখনই আমাদের কর্মীদের বাসায় পুলিশ, ডিবি এবং আমি নিজেও এর শিকার হয়েছি। এবং ওনারা বলছেন যে আওয়ামী লীগের যে পপুলারিটি, আওয়ামী লীগ যে উন্নয়নের কাজ করেছেন, এই জন্য জনগণ তাদেরকে ভোট দিয়েছেন। তাহলে কেন আওয়ামী লীগের এত, জনগণকে এত ভয় কেন? কেন পুলিশ দিয়ে বিএনপির কর্মীদেরকে ধরাতে হবে? নির্বাচনের যেদিন ঘোষণা হয়েছে তারপর থেকে 6000 কর্মী 10 তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 10 তারিখের পরে যেখানে নির্বাচনী প্রচারণা শুরু, তারপরে বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, 14 জন জেলখানায়। তো এই ভয়টা, বিএনপি এতই যখন আনপপুলার, তাইলে আওয়ামী লীগ কেন বিএনপিকে ভয় পাচ্ছে? কেন তাদের পুলিশ দিয়ে সিল মারতে হয়? কেন পুলিং এজেন্টদের নিয়ে মিটিং করতে হয়? কেন বিএনপির প্রার্থীরা দৌড়ে, উনি বলছেন যে বিএনপির প্রার্থীরা কেউ মানে প্রচার চালায় নেই। বিএনপির কোনো প্রার্থী তার এলাকায়, নিজ নিজ এলাকায় প্রচার চালানোর মতো কোনো অবস্থা তাদেরকে করা হয়নি। তারা হয় বন্দী ছিলেন অথবা নজরবন্দি ছিলেন, তাদের কোনো কর্মী বেরোতে পারেনি, বেরোলে পুলিশ তাদেরকে ধাওয়া করেছে, র্যাব তাদেরকে ধাওয়া করেছে, বিডিআর তাদেরকে ধাওয়া করেছে। অর্থাৎ বিএনপিকে এই নির্বাচনে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যে ইন্টারাপ্ট করি, সরি, আমি যে 300টি আসনের কোথাও কোনো ক্যান্ডিডেটের পক্ষে এরকম হতো, সাধারণ মানুষের তো খুব বিক্ষোভ, সাধারণ মানুষ তো বাংলাদেশে অতীতে বহুবার রাস্তায় নেমে এসছে, দেশের কোথাও কেন ঘটলো না? সেটা না ঘটার কারণ মানুষকে দীর্ঘ এই 5 বছরে একটা ভয়ের সংস্কৃতিতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে 5 জন এমপি বিএনপির ঐক্যফ্রন্টের 7 জন বিজয়ী হতে পারলো। সেটি যদিও আপনারা বলছেন যে আপনারা সংসদে যাবেন না, ফলাফল প্রত্যাখ্যান করছেন, পুনর্নির্বাচন দাবি করছেন নির্দলীয় সরকারের অধীনে, কিন্তু 7 জন তো বিজয়ী হয়েছে। আমি যদি ধরেও নেই যে এটি তাদেরকে জেতানো হয়েছে, তাহলে আপনি এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো 300 আসনে কোথাও কোথাও মানুষের একটা মিনিমাম বিক্ষোভ তৈরি হওয়ার, না, অনেক জায়গায় বিক্ষোভ যে দেশের করবে মানুষ কিভাবে? স্বাধীনতা যুদ্ধ করেছে, যে দেশের মানুষ বহু গণতান্ত্রিক সংগ্রাম করেছে, ক্যান্ডিডেট ঘরে থাকতে পারে না। বিক্ষোভ তো জনগণকে সংগঠিত করতে হয়। এই সংগঠিত করার জন্য নির্বাচনের এই সময়টাতে বিরোধী দল হিসাবে বিএনপি কোথাও জনগণের কাছে যাওয়ার সেই সুযোগ দেয়নি। কি কারণে? আওয়ামী লীগ বলে যে তারা যদি পপুলারই হইতো, তারা কেন পুলিশ দিয়ে আমাদের ঠেকানোর দায়িত্ব নিল? তারা জনগণের উপরে, কারণ ওরা জানে জনগণ কোথায় ভোট দিবে। ওই যে যত উন্নয়নের কথা উনি আমাকে বলেছেন, দেখেন আমরা পাকিস্তান টাইমও দিদি
যখনই পাকিস্তান সরকারের বিরোধিতা করেছি আমাদেরকে বহুবার দেশদ্রোহী বলা হয়েছে। তো ওইটা আমরা মনে করি না, কারণ সরকারের বিরোধিতা করলে আমাদের দেশে দেশদ্রোহী হয়। এখন হইতেও পারি সরকারের দৃষ্টিতে, মানে রাষ্ট্রযন্ত্র সম্পর্কে, না, পার্লামেন্ট সম্পর্কে, নির্বাচন রাষ্ট্র আর সরকার এক জিনিস না। রাষ্ট্র যেমন আপনার আমারও, সরকার আপনার আমার নাও হতে পারে। তো সেই হিসাবে আমি বলি, আপনারা এক এক সময় বলেন ডক্টর কামাল ব্যর্থ। এই ব্যর্থ লোকটার সংবিধানের জন্য এত লড়াই করলেন কেন? এই ব্যর্থ লোকটাকে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় দিয়েছেন, আপনারা রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করেছেন। আপনাদের সাথে নাই বলেই ব্যর্থ, আপনাদের সাথে থাকলেই সে সফল। এই ধরনের নেগেটিভ রাজনীতি আওয়ামী লীগের আমার মনে হয় না করা উচিত। আইনমন্ত্রীও ছিলেন। হ্যাঁ, আইনমন্ত্রীও ছিলেন। তারপরে ধরেন আপনারা বলেছেন যে নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে, এইগুলি জনগণ দেখেন। ইন্ডিয়াতে কংগ্রেস এখনো কিন্তু তাদেরকে প্রধানমন্ত্রী হবে ডিক্লেয়ার করেনি। তার অর্থ কংগ্রেসের ভোট কি কমেছে? গত কয়েকটা নির্বাচনেই কংগ্রেসের ভোট বেড়েছে। কংগ্রেস কিন্তু ডিক্লেয়ার করে নেই যে কংগ্রেস ক্ষমতায় আসলে কে প্রধানমন্ত্রী হবে। আসলে এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে রাষ্ট্রের পলিসি। আপনারা বলছেন যে উন্নয়নের মহাসড়কে বিএনপি যখন যেদিন ক্ষমতা থেকে চলে যায় সেদিন জিডিপি কত ছিল? সেদিনও জিডিপি 6.77% ছিল বিএনপি যখন ক্ষমতার থেকে চলে যায়। তো কাজেই আপনি জিডিপি আর উন্নয়ন এই দুটোকে গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, আপনাদের যে অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো দৃশ্যমান। কিন্তু সেই উন্নয়নের পাশাপাশি আপনি দেখেন এখানে ব্যাংকিং খাতে যেটাকে 2017-কে সবচেয়ে বেশি ব্যাংকিং খাত নাই, আপনার বাংলাদেশ ব্যাংকের টাকা নাই, তারপরে আপনার শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা নাই, 40,000 কোটি টাকা আপনারা বিদ্যুৎ দেওয়ার নাম করে কুইক রেন্টালকে দিয়েছেন। 40,000 কোটি টাকা সেখান থেকে লোপাট হয়ে গেছে, কিন্তু তাদের কোনো বিচার করেন নেই। আজও পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যে টাকা লোপাট হয়েছে সেটার যে তদন্ত কমিটির রিপোর্ট বের হয় নাই। শেয়ার মার্কেটের যে তদন্ত কমিটির যে অরিজিনাল রিপোর্ট ছিল সেটা প্রকাশ করা হয় নাই। অর্থাৎ আপনারা শুধু উন্নয়নের না, বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ দুর্নীতির মহাসড়কে নিয়ে গেছেন। এইটা এদেশের জনগণ দেখেছে। এবং শুধু দুর্নীতি নয়, আপনার শাসন, গণতন্ত্র এবং সুশাসন, আপনি যেই বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে হামলা মামলা থেকে আরম্ভ করে এমনও কোনো অস্ত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজকে নির্বাচনের পরে সেদিন কোথায় মইনুল হোসেন সাহেব একজন নারী সাংবাদিককে কটূক্তি করেছিলেন। তার জন্য আমাদের দেশের নারী নেত্রীদের তাদের ধন্যবাদ জানাই। তারা যেভাবে প্রতিবাদ করেছেন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যখন দেখি পারুল বেগম ধর্ষিতা হয় বিএনপিতে ভোট দেওয়ার কারণে, তখন এই নারী নেত্রীরা অন্ধকারে থাকেন, তখন এই নারী নেত্রীরা আর কথা বলে না। তখন প্রশ্ন জাগে এরা আসলে কোন নারী নেত্রী। অধ্যাপিকা উকিল অনেকে বলে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে গণতন্ত্রের চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অপোজিশন মাস্ট। কারণ অপোজিশন না থাকলে আসলে এক ধরনের স্বেচ্ছাচারিতার জন্ম নিতে পারে সরকারের মধ্যে। আপনি এটা আমি একটু শর্ট করে বলে একটু ভাই যেগুলো বললো সেখানে যাচ্ছি। অপোজিশন আমাদের এখানে তো অবশ্যই আছে। আমি বললাম 22 জন সদস্য, কিন্তু তারা আরেকটি সরকারও থাকতে চেয়েছিলেন যে তারা কতটা অপোজিশন হবেন বা সেই ভূমিকা পালন করতে পারবেন সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। এবং এখানে এর আগের রাউন্ডে আমাদের কথা হচ্ছিল যে সংবিধানে কি বলেছে। সংবিধানে কিন্তু বলেনি যে এত মানে প্রতিনিধিত্ব হওয়ার জন্য এত পার্সেন্ট থাকতে হবে। জাতীয় পার্টি বলেছে বিরোধী দল হিসেবে থাকবে। আমি কিন্তু সংবিধানের কথা বলিনি, বলছি কনভেনশন। সুস্বাগত জানাই। তো এই ক্ষেত্রে আমরা যদি বাইরের দেশগুলোর কথা একটু দেখি, যে বিশ্বের বিভিন্ন দেশেই বিরোধী দল ছাড়াই অনেকেই যে কার্যকরভাবে সংসদে ভূমিকা পালন করেছে, দেশকে এগিয়ে নিয়েছে, তার অনেক প্রমাণ রয়ে গেছে, এখনো আছে, এখনো করছে প্রতিনিধিত্ব। যেমন আমাদের এই এরিনার মধ্যেই যদি আমরা ধরি, যেমন মালয়েশিয়ার তো আমরা কথায় কথায় বক্তৃতা বিবৃতিতে মাহাতির মাহমুদের কথা আমরা বলি। সেখানে
1955 থেকে 61 বছর পর্যন্ত 1955 সাল থেকে শুরু করেছে বারিসান ন্যাশনালি দল দ্বারা যে এই দলটি শাসিত হয়েছে, সেখানে কোনো রকম বিরোধী দলের ভূমিকাই ছিল না, দুর্বল একটি বিরোধী দল ছিল এবং আধুনিক মালয়েশিয়ার জনক তিনি পরিণত হয়েছেন। এভাবেই পরিচালনা করে 1981 থেকে 2003 সাল পর্যন্ত 24 বছর একটানা তিনি বিরোধী দল ছাড়াই মালয়েশিয়াতে রাষ্ট্রের এই মানে পার্লামেন্টে কাজ করেছেন। একটি দুর্বল জোট বিরোধী দলের তাকে সাথে নিয়ে দেশটিকে তৈরি করেছেন। তারপরে এই যে সিঙ্গাপুর, যেটিকে তৃতীয় বিশ্বের একটি দেশ, কিন্তু আমরা উন্নত বিশ্বের সঙ্গে সেখানে নিয়ে গেছে সিঙ্গাপুরকে। সেখানকার যে সেই সিঙ্গাপুরে 1959 সালে লি কুয়াং ইউর নেতৃত্বে ক্ষমতায় পিপলস অ্যাকশন পার্টি গিয়ে সেখানে কি করেছে, 1984 সাল পর্যন্ত একটানা কোনো বিরোধী দল ছিল না, দেশটিকে কোথায় নিয়ে গেছে। তো এই রকম উদাহরণ তো অনেক আছে। এখন সেই সিঙ্গাপুরে 89 জন পার্লামেন্ট মেম্বার আছে, সেখানে 6 জন আছে বিরোধী দলের, 2-1 জন করে করে হয়েছে। তো এই রকম বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয়েছে এবং দেশ উন্নতি। এবং বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশে আপনি যেটি বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই রিসেন্ট যেটি 73-এ আমি না গেলাম, 73-এ পার্লামেন্টে না গেলাম, 70-এ না গেলাম, এই 2009-এ নবম পার্লামেন্ট এবং 10ম পার্লামেন্ট, নবম পার্লামেন্টে বিএনপির ভূমিকা কি ছিল বিরোধী দল হিসেবে, কি ভূমিকা পালন করতে পেরেছিল। আর 10ম পার্লামেন্টও যেটি আপনারা বলছেন যে এরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল, সেই সময় সেই গৃহপালিত বিরোধী দলের সময় উন্নয়ন অগ্রগতি ব্যাপকভাবে হয়েছে বাংলাদেশে। তার প্রমাণ কি? সেটি প্রমাণ করে যে বিরোধী দল যদি পার্লামেন্টে গিয়ে ওই বিরোধিতার জন্য মানে ক্ষমতা দখলের জন্য পার্লামেন্টে গিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে, মানে পার্লামেন্টকে কার্যকর করবার জন্য ভূমিকা পালন না করে, তাহলে ওই বিরোধী দল না থেকে এই সংখ্যাগরিষ্ঠ দল উন্নয়ন আওয়ামী লীগ যেটি নির্বাচনে এই জয় পেয়েছে, আমার এই জনগণের বিশ্বাস আছে যে এই জয় এই জনগণের জন্য, জননেত্রী শেখ হাসিনার কাছে যা প্রত্যাশা এদেশের জনগণের, যে তারা শুধু উন্নত সমৃদ্ধ বাংলাদেশী না, প্রত্যেকটি জনগণ উন্নত জীবন চায়, শান্তিময় একটি জীবন চায়, সেটি দেবার জন্য এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি কয়েকটি কথা এখানে তুলেছেন, যেমন পুলিশ দিয়ে হয়রানি। পুলিশ দিয়ে জনগণকে কখনই হয়রানি করা যায় না। পুলিশকে দিয়ে যদি জনগণকে হয়রানি করা হয়, এমন অনেক জায়গা আছে, একটি গ্রামে আপনি পুলিশ পাঠান কোনো একটি অন্যায় কাজ করবার জন্য, জনরোষে ওই পুলিশ কিন্তু ওই জায়গা থেকে আসতে পারবে না যদি অন্যায় কোনো আচরণ করতে যায়, কারণ জনগণ কিন্তু পুলিশকেও ছাড়ে না। অনেক ক্ষেত্রেই এরকম নজির আছে। কারণ পুলিশ দিয়ে হয়রানি করে বিএনপির নেতাকর্মীদেরকে পুরো বাংলাদেশে একেবারে ঘরে ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে ফেলবে। পুলিশের সংখ্যা কত বাংলাদেশে, যে পুরো বাংলাদেশটা পুলিশ দিয়ে একেবারে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করে সরিয়ে দিবে? সেটি কোনোদিনই কি সম্ভব? এটা কি কোনো দেশে হয়েছে? বাংলাদেশের মানুষ কত আর পুলিশ কত? কাজে এই রকম কথা বলে এখন বলতে পারেন যে প্রশাসনকে ব্যবহার করে বিএনপি এর আগে করেছে, সেনা চেয়েছেন, সেনা বাহিনী আপনাদেরকে ভোট সেন্টারে যেতে হবে, থাকতে হবে, সেটি হয়েছে। এখন তারা তাদের কথা বিভিন্ন টকশোতে শুনি সেনাবাহিনী দায়িত্ব পালন করেনি, এরকম কথাবার্তা বলছেন। পুলিশ প্রশাসন জিতিয়ে দিলে বাহাবা দিতেন, পুলিশ জিতে গেলে বা পুলিশ প্রশাসনের ভোট সিল মারবে পুলিশ প্রশাসন, এই যে একটি কথা বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, এটা কি আমরা টকশোতে বলতে পারি? পুলিশ প্রশাসন সিল মেরে ব্যালট বাক্স, কয়টা ব্যালট বাক্স ভরে দেবে আপনি বলেন? ব্যালট বাক্স, এতগুলো ব্যালট বাক্স বাংলাদেশের 300 আসনে, কয়টা পুলিশ কত ঘন্টা বসে বসে সিল মেরে ব্যালট বাক্স ভরে দিতে পারবে? এটা কি তাদের করবার মতো সেই সময় বা তাদের জনবল আছে কিনা? পারবে না। কাজে এই কথাগুলো বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আর ভয়ের সংস্কৃতির কথা বলেছেন, বাংলাদেশের মানুষকে ভয়ের সংস্কৃতিতে জিম্মি করে রেখে নির্বাচনে জয়ী হওয়া। বাংলাদেশের মানুষ, যেই মানুষ জীবন দিয়ে মহান মুক্তিযুদ্ধ করেছে, সেই বাংলাদেশের মানুষ কোনো ভয়ের কাছে জিম্মি হওয়ার মতো মানুষ? জিম্মি হবে? আপনি জিম্মি হবেন? আমি জিম্মি হব? জীবন দিয়ে দিব আমরা, তাও কি কোনো ভয়ের কাছে মাথা নত করবো? বাংলাদেশের মানুষ কি তাই? কখনই না। বাংলাদেশের মানুষকে নিয়ে আন্ডার এস্টিমেট করবার অধিকার আপনারও নাই, আমারও নাই। বরং বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি যে অন্যায় অবিচার করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তার জন্য তাদের কাছে যেতেই হবে আপনাদের, এই দলকে যদি বাঁচিয়ে রাখতে চান। তাছাড়া এই সমস্ত কথা বলে কখনই বিএনপি তার পূর্বের অবস্থায় ফিরে যেতে
পারবে না। বিএনপির নেতা কর্মীরা সদল বলে সমগ্র বাংলাদেশে তারা বিএনপিকে বয়কট করেছে এবং তারা নিজেরা স্টেটমেন্ট দিয়েছে। মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেন, তারেক রহমান লন্ডনে বসে কি করছে সেগুলোর বিরুদ্ধে কথা বলেন, নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য পাকিস্তানি আইএসের সঙ্গে মিটিং করে, লবিস্ট নিয়োগ করে কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে, জনগণকে ধারে কাছে আসতে দিতে চায় না, জনগণকে কোনো আমলেই নেয় না। সেই জনগণ কেন ভোট দিবে? কেন জনগণ ভোট দিবে? আরেকটা কথা বলছেন ডাক্তার কামাল হোসেনের সংবিধান নিয়ে। আমি ডাক্তার কামাল হোসেনকে অবজ্ঞা করছি না, অশ্রদ্ধাও করছি না। আমি বলছি উনি নিজেই যে জনগণের সঙ্গে ভোটের রাজনীতিতে উনি পারবেন না বা নিগৃহীত, এটা কিন্তু উনি স্বীকার করেছেন। উনি কিন্তু ভোটে দাঁড়াননি। কেন দাঁড়াননি? উনি জানেন জনগণ ওনাকে ভোট দিবেন না। আমি বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের সঙ্গে ছিল এবং উনি আওয়ামী লীগের সঙ্গে চলতে পারছেন না, ওনার মধ্যে ব্যর্থতা আছে বা অ্যাডজাস্ট করতে পারছেন না, দলে নানা ধরনের সমস্যা তৈরি করছেন, তখন দল থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। তাকে আপনারা নিয়েছেন, সে কথাটি বলা হচ্ছে। সেই একজন নেতা, তার উপরে বিএনপি নেতাকর্মীরা কিভাবে ডিপেন্ড করবে? আপনি কংগ্রেসের কথা তুললেন যে কংগ্রেসের প্রধানমন্ত্রী, কোথায় কংগ্রেস আর বিএনপি? কংগ্রেসকে ক্ষমতা থেকে হারিয়ে ক্ষমতা থেকে বিরোধী দলে এসে বা ক্ষমতায় বিরোধী দলে যেতে পারেনি, তারা কি জ্বালাও পোড়াই করেছে ক্ষমতায় যাবার জন্য? অন্যান্য রাষ্ট্রের সঙ্গে লবিস্ট নিয়োগ করেছে, তারা ক্ষমতায় যাবার জন্য মানুষ হত্যা করেছে। কোনো একটি প্রমাণ কি আছে যে দেশের বিরুদ্ধে পদ্মা সেতু হতে দিবে না এরকম ষড়যন্ত্র করেছে বিএনপির মতো? ভারতের ইন্টারনাল উন্নয়ন ডেভেলপমেন্ট পলিসি নিয়ে তারা কোনো নাশকতা করেছে? এগুলো কি করেছে কংগ্রেস? তো কংগ্রেসের সঙ্গে তুলনা দিলেন বিএনপির, এটি কি হয়? আর আবার সেই পুরানো কথায় চলে গেছেন। আপনাদের কথা যখন কিছুই থাকে না তখন ব্যাংকিং খাত, শেয়ার বাজার, কয়েকটা মুখস্থ কথা আছে। ওই ব্যাংকিং খাত ধ্বংস করেছে বিএনপি। সেই ব্যাংকিং খাতকে ঠিক করবার জন্য এই 10 বছরে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। যারা এই যে 2 নম্বরি করে টাকা আত্মসাৎ করতো, টেলসির মাধ্যমে বিদেশে টাকা নিত, নানা ধরনের করাপশন ছিল, সেই চক্রের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে বলে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে যে ব্যাংকিং সেক্টরে কি হয়েছে এতদিন। আর বাংলাদেশ ব্যাংকের কথা বলছেন, বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ 11 গুণ বৃদ্ধি পেয়েছে। $34 বিলিয়ন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যে বাংলাদেশে মানে এখন তলাবিহীন ঝুরি না। আপনি এই সমস্ত কথা বলে ব্যাংকিং লুট হয়েছে এইসব বলে এই কথা ব্যাখ্যা দিয়ে জনগণকে ধোঁকা দিতে পারবেন না। আর সর্বশেষে যেটি বলেছেন পারুল বেগমের, ধর্ষিত পারুল বেগমের কথা, এই ধর্ষিত শব্দটি আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে একটি নিকৃষ্ট, নিন্দিত একটি শব্দ, যে শব্দটি আমরা উচ্চারণ করতে চাই না। এই শব্দটি এখানে যে পারুল বেগম এখানে যে কাজটি হয়েছে, সঙ্গে সঙ্গে টোটাল বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ নেতা কর্মী সবাই পারুল বেগমের পাশে আছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো আপনার কাছে, 2001-এ, 2096-তে, 2091-91-তে যখনই বিএনপি ক্ষমতায় গিয়েছে, এই পারুল বেগমের মতো হাজারো পারুল বেগমকে ধর্ষণ করেছে, গ্যাং রেপ করেছে বিএনপির নেতাকর্মীরা। তার কি কোনো বিচার হয়েছিল? ওই যে পূর্ণিমাকে ধর্ষণ করেছিল বিএনপি নেতাকর্মীরা, তার কি বিচার করেছিল বিএনপি? করে তো নাই। তার বিরুদ্ধে তো কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই। আমরা চাই না এরকম একটি ঘটনা ঘটুক। নির্বাচনী সহিংসতার কথা বলেছেন বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করেছে, এটু একটি অসত্য কথা বললেন। 17 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে, তার মধ্যে 10 জন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। তাহলে কাদের বেশি হত্যা করেছে? একেবারেই শেষ প্রান্ত। আর দুর্নীতির কথা বলেছেন, আমি শেষে বলবো, এই দুর্নীতির কথা বলে বিএনপির হাওয়া ভবন থেকে শুরু করে বারবার চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে মানি লন্ডারিং সবকিছু আবার আমাকে মনে করিয়ে দিলেন, যদি এগুলো পুরানো ইতিহাস ঘাটা হয়। মিস্টার আতাউর রহমান ঢালী শেষ করবেন শেষ কথা। সাহসিকতার জন্য তারপরও মানুষ জানতে চাইবে যে বিএনপি আসলে এখন কি করবে। একটু কথা বলে যে উনি সাহসিকতার প্রশ্ন বলেছেন। জি, তো আমরা দেখেছি আওয়ামী লীগের সাহস দেখেছি 75-এর 15ই আগস্টের পরে বঙ্গবন্ধুর লাশ সিঁড়িতে রেখে 85 জন এমপি যখন শপথ নেয় খন্দকার মুস্তাকের, তো ওনাদের সাহস আমরা জানি। হ্যাঁ, যাই হোক, ওই প্রশ্নে আর যেতে চাই না। উনি যে আইএসের কথা বলছেন, এগুলো একটা অপপ্রচার। যদি আইএসের সাথে তারেক রহমানের কোনো মিটিং হয়ে থাকে, এটার তথ্য প্রমাণ দিয়ে বিচার করা হয় না কেন? এবং আমরা জানি এটা কারা করছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার যে ব্লিজ পত্রিকায় এটা প্রথম তথ্যটা বের হয়।
এটার মালিক হচ্ছে সালাউদ্দিন সোয়েব চৌধুরী, যাকে প্লেন থেকে এই সরকার নামিয়ে এনেছিল ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য। সে গত কিছুদিন আগে বের হয়ে তার পত্রিকায় আজকে এটা বের হচ্ছে। তা আসল তথ্য না দিয়ে তারেক রহমানকে কেন এখানে আনা হচ্ছে? যদি সত্যিই হয়ে থাকে সেই তথ্য প্রমাণ জনগণের কাছে প্রকাশ করা হোক, আর না হলে এর বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধেও তো ডিজিটাল আইনে মামলা হওয়া উচিত। ধন্যবাদ। মামলা কেউ করছে না তো, মামলা করছেন না তো আপনারা? আমরা কিন্তু বলেছি, হ্যাঁ ওনারা মামলা করেন আর আপনারা করেন না, আপনারা বলেই আমরা শেষ, যখন তাহলে হবে কিভাবে? আমরা তো জনগণের কাছে বিচার দিয়ে রাখছি। জনগণ তো শুনছে না, নামছে না। জনগণ কখন নামে কখন শুনে এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া ভালো। হ্যাঁ, অনেক কথাই জনগণ তো পরিশেষে উনি যে কথাটা বললো যে উন্নয়নের কথা, হ্যাঁ, ওনারা যে চ্যালেঞ্জ সামনে বাংলাদেশের এই নির্বাচন, সেই চ্যালেঞ্জকে আরো বেশি বড় চ্যালেঞ্জে নিয়ে যাবে। মাধ্যমিক উন্নয়নের দেশে যেতে চীনকে 25 বছর লেগেছে, মালয়েশিয়াকে 27 বছর লেগেছে। সেই জায়গায় সুশাসন, গণতন্ত্র, নির্বাচন এগুলো না দিয়ে এই যে এখন একটা অথরিটিয়ান গভর্নমেন্ট হবে, যেটা উনি বলছে যে বিরোধী দলের কোনো ভূমিকা দরকার নেই। তো ওনারা যখন উদাহরণ দিয়েছেন যে বিরোধী দল চললো তো ভালো, আওয়ামী লীগ দরকার নেই বলেন। আওয়ামী লীগ 91 সালের পরে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ পার্লামেন্টের সামনে কিন্তু একটা মক পার্লামেন্টও করেছিল, যে পার্লামেন্টে যাবে না। পরে পার্লামেন্টে গেছে, বিরোধী দলে গেছে, তারা কি ভূমিকা রাখছে মানুষ জানে। তবুও বিরোধী দল থাকলে যেটা হয় যে অনেকেই প্রশ্ন করেন যে বিএনপির তো 300 জন ক্যান্ডিডেট ছিল সারা দেশে, ঐক্যফ্রন্টের বা বিএনপির তো সিংহভাগ, সেই ক্যান্ডিডেটদেরও তো একটা সারা দেশে কোনো এই যে আপনারা যেভাবে বলছেন যে এরকম নির্বাচন হচ্ছে, তার একটা মিনিমাম প্রতিবাদ বিক্ষোভ তো শুধু ক্যান্ডিডেটরাও করতে দেখা যায়। আপনাকে একটা কথা বলি, জাস্ট এক মিনিটে। এখানে আপনি বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, আপনার বিবেককে আমি প্রশ্ন করতে চাই, আপনার মাধ্যমে সমস্ত সাংবাদিক বিবেককে। এবার কি কোনো মিডিয়া কোনো জায়গার কোনো সংবাদ প্রচার করতে পেরেছে কিনা বিরোধী দলের? পারে নাই। মিডিয়াকে এরকমভাবে কুৎকিগত সন্ধ্যার সময় 7টার সময় নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, যখন অনেক জায়গায় ভোট গণাও শেষ হয়নি। 7টার ভিতরে অন্তত 16টা কেন্দ্র থেকে মানে দেখা গেছে 16টা ক্যান্ডিডেটকে মানে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, এবং তারা এক একজনে ভোট পাইছে 2.5 লক্ষ করে। ইজ ইট পসিবল 4টায় ভোট হওয়ার পরে 2.5 লক্ষ ভোট 7টার ভিতরে গণনা করা? সম্ভব না। এগুলো আমরা বুঝি। এক লাইনে বিএনপি কি করবে আমরা একটু আমরা বলেছি যে এই যে অনেকেই বলছেন যে ইতিমধ্যে মুসলিম লীগে পরিণত হয়ে গেছে বা এটা সেই জাতীয় হয়ে যাবে কিনা, এটা ইতিহাস প্রমাণ করবে। আওয়ামী লীগ যে কাজটি করলো, আমি মনে করি না যেটা আওয়ামী লীগ করেছে। এই অতি উৎসাহী প্রশাসন এই কাজটি করেছে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে ধ্বংস করার জন্য। বিএনপির হয়ে করেছে তারা? না, বিএনপির হয়ে করে না, তারা তাদের স্বার্থেই করেছে। কারণ তারা এই প্রশাসন যে পরিমাণ দুর্নীতির দায়ে আবদ্ধ, তারা জানে যে এখানে অন্য কোনো সরকার আসলে তাদের পরিণতি কি হবে। আজকে শেষ করি আমরা, কারণ আপনারা তো বলেছেন প্রতিহিংসা পরায়ণ হবেন না, কাজে আর চিন্তা করার কিছু নাই। যে অধ্যাপিকা একটা সেকেন্ড ওনারে শুধু একটা জিনিস বলি, যে আপনারা যেটা 2001 সালের যে ধর্ষণ এগুলির কথা বলেন, আপনারা একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন 2008-এ। তদন্ত কমিটির রিপোর্ট বের হয়েছে 2011 থেকে আজকে 2018, 9 বছরে আপনারা বিচার করেন নাই। মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে, এবং এই সমস্ত যে মামলাগুলো সাক্ষীটা কি এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে। কারণ এমন ভাবে কাজ করেছেন, যেমন একটা হিন্দু মেয়েকে র্যাপ করেছে, তার সহ ইন্ডিয়া চলে গেছে, তাদের খুঁজেই তাদের সাক্ষীটাকে আর ভয় দিতে আসেনি। তারপরে তার বিচার হয়েছে, এবং বিচারের এখন পর্যন্ত সেই বিচার কার্যক্রম আছে, একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল। আপনি যেভাবে প্রশাসনকে নিয়ে কথা বলেন, আমরা আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, তাই না? এটা তো আর ক্যান্টনমেন্ট থেকে বের হয়নি এই দলটি, বিএনপির মতো। যে কারণে আপনারা কথায় কথায় সেনাবাহিনীকে দিয়ে ভোট কাটাতে চান,
ওই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী এদেরকে দিয়ে ভোট কাটাতে চান, ক্ষমতা দখল করতে চান। আর তারা যদি ব্যবহৃত না হয় তখন আপনারা বলেন প্রশাসন দুর্নীতিবাজ হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। প্রমাণ কোথায়? যে পুলিশ বাহিনীর কথা বললেন, তারা যে করেছে, আপনি একটি প্রমাণ এখানে নিয়ে আসছেন আজকে, যে এই ডকুমেন্ট দেখালাম, প্রমাণ আছে। নির্বাচন কমিশনে কি আপনারা সেটি নির্বাচন কমিশনে তো দিতে পারেন নাই যে পুলিশ বাহিনী এটা করছে। কাজে এই আমাদের এটাও একটি দেশদ্রোহী কথা। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এ ধরনের কথা টকশোতে বসে আমাদের কারো বলা উচিত না, তথ্য প্রমাণ ছাড়া। আমি শেষ করবো মানে এই বলে, মিডিয়ার কথা বলেছেন, মিডিয়াতে বসে মিডিয়াকে অসম্মান করেন। শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, বললেন মিডিয়াও কুক্ষিগত হয়ে গেছে, আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে গেছে। তাই মিডিয়াকে দেখে কি তাই মনে হয় বাংলাদেশের এতগুলো মিডিয়া আছে সব আওয়ামী লীগের ভয়ে ভীতু? মিডিয়ার কি কোনো মেরুদণ্ড নাই? এভাবে মিডিয়াকে যদি অসম্মান করেন, সেই মিডিয়াতে বসে কথা বলেন, তাহলে সবাইকে অসম্মান করছেন। এটা কি মানে বিএনপি এখন পরাজিত হয়ে যাকে খুশি তাকেই অপমান অপদস্থ করবে, সবাইকে নিয়ে এরকম প্রাণহেষ্টা করবে? এটা কি করতে পারে? বিএনপির একজন নেতা হয়ে আপনি করতে পারেন? উচিত না এই কাজগুলো করা। আমাদের সামনে যেটি আমরা চাই, আর আপনি মামলা করতে চেয়েছেন ডিজিটাল আইনে, মামলার কথা বলেছেন, মামলা করেন। আরেকটি বলছেন তারেক রহমান যে আইএসআইয়ের সঙ্গে বসে বসে এই দেশদ্রোহী কর্মকাণ্ড করছে, সেটির বিরুদ্ধে আমরা তথ্য দেব। কেন আমরা তথ্য দেব? আপনাদের বিরুদ্ধে পত্রিকা নিউজ করেছে, অভিযোগ উঠেছে, সেই তথ্য দিয়ে আপনারা প্রমাণ করবেন যে এটির সঙ্গে তারেক রহমান জড়িত না। আমরা কেন সেটি করতে যাব? আমরা তো জনগণকে দেখাচ্ছি যে তারেক রহমান এগুলো বসে বসে করছে। তোমরা তারেক রহমানের কি করা, মানে তারেক রহমান কেমন নেতা সেটা বাংলাদেশের জনগণকে আমরা দেখাচ্ছি। আপনারা সেটা প্রমাণ করেন যে এটি মিথ্যা। আর বঙ্গবন্ধুর লাশকে রেখে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যায়নি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা 21 বছর জেনারেল জিয়াউর রহমান, এরশাদ সাহেব এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার অত্যাচার নির্যাতন সহ্য করে 21,000 নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, লাশ হয়েছে, রক্ত দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই তারা ভীতু না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং লড়াই করেই এই আওয়ামী লীগকে আবার এই পর্যায়ে নিয়ে এসেছে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30, শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরোনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আতাউর রহমান ঢালী এবং অধ্যাপিকা উপুকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, নতুন বছর, নতুন সরকারের যাত্রা, নতুন রাজনীতির, হয়তো নতুন অর্থনীতিরও চেহারা আমরা দেখতে পাবো। মানুষ শান্তি চায় এবং সরকারের এই যাত্রা, বাংলাদেশের জনগণের এই যাত্রা হোক স্বচ্ছতার, জবাবদিহিতার, সুশাসনের, সুআইনের, সুশাসনের এবং শান্তির। সেই সঙ্গে বাংলাদেশ হয়ে উঠুক আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি মানবিক অধিকার, মানুষের মানবিক অধিকার নিশ্চিত করবার বাংলাদেশ, এবং সেই সঙ্গে সকল মতের মানুষের মত প্রকাশের এবং চিন্তার প্রকাশের অধিকার যেন মানুষ পায়, সেরকম একটি বাংলাদেশ হয়ে উঠুক, এটি আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।